ॐ सहना भवतु सहनो भुनक्तु सह वीर्यं करवावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। ॐ शांति शांति शांति। নমস্কার সকলকে, শোনা যাচ্ছে আমার কথা? স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার। ঠিক, নেটওয়ার্ক প্রবলেম হতে পারে, সেজন্য ভিডিও অফ করেই পড়াবো। স্ক্রিন দেখা যাচ্ছে তো স্পষ্ট? হ্যাঁ স্যার। ঠিক। তো আগের দিন আমরা কি কি পড়েছিলাম? আগের দিন যারা উপস্থিত ছিলেন তাদের মধ্যে থেকে বলুন কেউ একজন কি কি পড়েছিলাম, পয়েন্ট করে ঠিকভাবে গুছিয়ে বলতে হবে, ঠিক আছে? বলুন। আগের দিন পড়ানো হয়েছিল যুক্তাক্ষর পরিচয়, আর তারপরে পড়ানো হয়েছিল বিভক্তি বচন, ঠিক। আর বর্তমান কালে ক্রিয়াপদানি। ঠিক, বর্তমান কালে ক্রিয়াপদ। আর প্রথম বিভক্তি। ঠিক। এই বিষয়গুলো নিয়ে একটু করে বলা যেতে পারে, যেরকম উদাহরণ দিয়ে একটু ব্যাখ্যা করে পড়লে ভালো হয়। প্রথমে কি পড়েছিলাম আমরা? প্রথম পয়েন্ট কি ছিল? প্রথমে ছিল ওই এক বচনে হচ্ছে অস্তি নাস্তি, আর বহু বচনে সন্তি ন, মানে কোথায় কেমন, যেমন ঠিক জলম দিয়ে অত্র জলম অস্তি, অত্র জলম নাস্তি, এটা ছিল। ঠিক। আর সন্ধি দিয়ে আর যেমন তার উদাহরণ? তার সন্ধি দিয়ে আহ অত্র নদীহি সন্তি। না, নদীহি এটা বহুবচন হলো না, তাই না? মণিদীপা কি ও, বলছেন? বলছি স্যার, বলছি। জনাহা অত্র সন্তি। পক্ষিহি সন্তি। ঠিক, জানাহা সন্তি বহুবচনে বলেছিলাম না? বহুবচনের রূপগুলি আলাদা হয়। আমরা আগের দিন শব্দের ক্ষেত্রে কি কি দেখেছিলাম? শব্দের প্রথমা বিভক্তিতে এক বচন, দুই বচন আর বহু বচন দেখেছিলাম। বহু বচনের রূপগুলি কেমন হয় কেউ বলতে পারবেন? দেব শব্দ হলে কেমন রূপ হবে বহু বচনে? দেবাহা। ঠিক, দেবাহা। তারপর আকারান্ত লতা শব্দ? লতাহা। ঠিক, লতাহা। তারপর হ্রস্ব ইকারান্ত কবি শব্দ? কবয়ঃ। কবয়। ঠিক, কাবায়াহা। স্ত্রীলিঙ্গে একই রকম হবে। স্ত্রীলিঙ্গে আমরা কি শব্দ পড়েছিলাম? মতি মতয়। মতয়ঃ। ঠিক, মতয়াহা। তারপর দীর্ঘী ইকারান্ত নদী শব্দ ছিল, তাই তো? নদী। নদ্যঃ। নদ্যঃ। ঠিক, নদ্যাহা। তারপর উকারান্ত শব্দ সাধু অথবা গুরু কেমন হবে? সাধবঃ। সাধব। ঠিক, সাধবাহা অথবা গুরবাহা। তারপর ঋকারান্ত শব্দ মাতরঃ। দাতরঃ। ঠিক, দাতরঃ। ভ্রাতরহা অথবা মাতরহা। মাতৃ শব্দ, ভ্রাতৃ শব্দ। ভ্রাতৃ শব্দ পুংলিঙ্গে, মাতৃ শব্দ স্ত্রীলিঙ্গে। ঠিক। আর কিছু পড়েছিলাম আমরা শব্দে? না স্যার। ঠিক, তাহলে আমরা তারপরে কি পড়েছিলাম? পরের পয়েন্ট কি ছিল? পরের পয়েন্ট কি ছিল?
মানে পরের শব্দ পয়েন্ট ছাড়া মানে স্যার বিভক্তি শব্দ আগের ছাড়া বারে শব্দ ছাড়া আমরা আর কি করেছিলাম সেটা বলতে চাইছি। বর্তমান কালে প্রয়োগটা পড়েছিলাম। হ্যাঁ, বর্তমান কালে ক্রিয়াপদগুলি, তাই তো? কেমন হয় ক্রিয়াপদগুলি বলুন, কি কি ক্রিয়াপদ পড়েছিলাম, কিছু নাম বলুন ক্রিয়াপদের। গচ্ছতি, ভবতি, হাসতি, ক্রন্দতি। ঠিক, ক্রন্দতি এটা কোন বচন? ক্রন্দতি এক বচন, ক্রন্দতি। ঠিক, ক্রন্দতি, এগুলি সবগুলি এক বচন, যেগুলি বললেন সবগুলি এক বচন। বহু বচনে কেমন হবে? क्रन्दन्ति হ্যাঁ, গচ্ছন্তি, ভবন্তি। ঠিক ঠিক। আর একটা পড়ানো হয়েছিল যেটা আত্মনেপদ, তাই না? পরস্ময় পদ, আত্মনেপদ কাকে বলে বলতে পারবেন? কেমন, কিভাবে বুঝবো? যেমন যেমন গম ধাতু পরস্ময় পদ, গচ্ছতি, গচ্ছতা, গচ্ছন্তি। সি ধাতু উম, ঘুমানো, সেতে, শয়াতে, সেয়াতে। ঠিক, এগুলি হচ্ছে রূপের মধ্যে পার্থক্য থাকে, তাই না? যেটা পরস্ময় পদ বলছি সেখানে তি হচ্ছে, যদি প্রথম রূপটি দেখি তাহলে তি হচ্ছে, এখানে তে হচ্ছে। সেব ধাতু মনে আছে? সেব ধাতু, सेवते सेवेते सेवन्ते ঠিক, সেবতে সেবেতে সেবন্তে। ঠিক, লভ ধাতু, লভতে লভেতে লভন্তে। ঠিক, লভতে লভেতে লভন্তে। ঠিক, এরকম আরো কিছু কিছু ধাতু ছিল, যেরকম কেনা অর্থে, কেনা অর্থে কি ধাতু ছিল কেউ বলতে পারবেন? क्रे অদিতি ব্যানার্জি বলছিলেন কিছু, বলুন। कृतः ওটাই বলছিলাম স্যার, কৃতः মেবি। কৃতহ এটা ঠিক হলো না, ক্রিয়াপদের রূপ আলাদা ক্রিয়াতে রকম হয়। না, ক্রিয়াতে তো করা। ক্রীণাতি, ক্রীণাতি, এটা একটু অন্যরকম, রূপটি হচ্ছে একটু অন্যরকম হয়, ক্রীণাতি। এইরকম আর কিছু রূপ মনে আছে যেটা এইরকম হয় ক্রীণাতি ছাড়া? शृणोति কি আর একবার? शृणोति কি অর্থে? শোনা অর্থে। ঠিক ঠিক, শৃণোতি, শৃণোতি। ঠিক, এখানেও মূর্ধন্য আছে, শৃণোতি। সেরকমই ক্রীণাতি, এটা হচ্ছে কেনা অর্থ। আর কিছু মনে আছে? আর কি কি ক্রিয়াপদ ছিল, অন্য কিছু মনে পড়ছে? স্যার ঠিক, আর অব্যয় দিয়ে হ্যাঁ, বাক্য রচনা হয়েছিল। অব্যয় দিয়ে, ঠিক, প্রথমেই ছিল ওটা, তাই তো? অস্তি নাস্তি হ্যাঁ, সন্তি এখানেই দেওয়া ছিল। কি কি অব্যয় ছিল বলুন? তত্র, অন্যত্র, কুত্র, সর্বত্র, যত্র। ঠিক, অর্থগুলি কি ছিল বলুন? অর্থ, তত্র মানে সেখানে, অত্র মানে এখানে, হুম অন্যত্র হুম, মানে অন্য কোনো স্থানে, সর্বত্র মানে সব জায়গায়, কুত্র মানে কোথায়, যত্র ঠিক মানে যেখানে। ঠিক ঠিক। তো এগুলি দিয়েও আমরা বাক্য শিখেছিলাম, কিভাবে বাক্যে প্রয়োগ করব। আর এগুলি অব্যয় বলেছিলাম। অব্যয় মানে কি, কে বলবেন? অব্যয় মানে কি? যে পদের কোনো পরিবর্তন হয় না, ন ব্যয়, অব্যয়। ঠিক ঠিক, যার ন কোনো ব্যয় ব্যয়। নেই। ঠিক, ব্যয় বলতে এখানে আমরা বুঝবো পরিবর্তন।
তাহলে যার কোনো পরিবর্তন হয় না, যেরকম রামঃ রামং রামাঃ, ফলম ফলে ফলানি, অথবা লতা লতে লতাঃ, এরকম ভাবে যেগুলি পরিবর্তন হয়, শব্দের যেরকম পরিবর্তন হয়, তো সেরকম পরিবর্তন যাদের নেই তাদের কি বলবো? অব্যয়। ঠিক ঠিক তাহলে আপনারা সকলেই ভালোই বুঝেছেন আগের ক্লাস। এবার আমরা তাহলে আজকে নতুন ক্লাসে যাব, নতুন বিষয়। সকলেই রেসপন্স করবেন ভালোভাবে, তাহলে সকলেই শিখবেন। দেখুন আমরা যেটা বাসরাহ অথবা দিবসাহ, কি বার, আমরা বাংলায় যেটা বলি না বার, তাহলে কি বার, এটা যদি আমি প্রশ্ন করি কি বার, এইটুকু আমি কি বলবো সংস্কৃতে? অদ্য শুক্রবাসরः। না, আমি বলছি প্রশ্ন করবো, কিভাবে প্রশ্ন কিভাবে করবো? কি বার, এটাকে অনুবাদ করতে হবে শুধু, আমি উত্তর বলতে বলিনি, অনুবাদ করতে বলেছি। আমরা পড়েছিলাম না প্রথম দিন তৎশব্দ আর কিং শব্দ, প্রশ্নবাচক অদ্য শব্দ কিং পড়েছিলাম। বাসরः। হয়েছে, অনেকটা হয়েছে, আরেকটু ঠিক করলেই হয়ে যাবে, একটু ভুল আছে। অন্য কেউ চেষ্টা করবেন, বলুন। অদ্য কিং বাসরः अस्ति। অদ্য ক অস্তি, বাসরः। ঠিক, কাহা বাসরাহ। বাসরাহ অথবা দিবসাহ এই শব্দটি হচ্ছে পুংলিঙ্গ শব্দ, সেই জন্য কিম হবে না, এখানে হবে কাহা। আমরা যেরকম ভাবে অভ্যাস করেছিলাম যে অনেকগুলি শব্দ দেওয়া ছিল, সেখান থেকে আমরা তিনটি তিনটি করে শব্দ বলেছিলাম সকলে। তো সেখানে পুংলিঙ্গ শব্দ ছিল কিছু, কিছু স্ত্রীলিঙ্গ শব্দ ছিল, কিছু ক্লিবলিঙ্গ শব্দ ছিল, সেখান থেকে আমরা কাহা কা কিম, এটা কার বিশেষণ হবে কোনটা আমরা বেছে বেছে বলেছিলাম। সেই রকমই এখানে হচ্ছে বাসারাহা শব্দটি হচ্ছে পুংলিঙ্গ শব্দ, সেই জন্য কাহা বলতে হবে। যখন আমরা বলবো কোনো ক্লিবলিঙ্গ শব্দের ক্ষেত্রে, তখন হচ্ছে আমরা কিম বলবো। যেরকম আমরা প্রথম দিন পড়েছিলাম কিম নাম ভবত্যাহ নাম কিম, এখানে নাম যে শব্দটি আছে, নাম যেটা বলছি সংস্কৃতে উচ্চারণ করছি, সেটা হচ্ছে ক্লিবলিঙ্গ শব্দ, সেই জন্য সেখানে আমরা কিম বলেছিলাম। কিন্তু এখানে বাসারাহা শব্দটি হচ্ছে পুংলিঙ্গ শব্দ, সেই জন্য কাহা বলব। বোঝা গেছে? হ্যাঁ স্যার। ঠিক, এখানে আমরা আজকে দেখবো কিভাবে আমাদের কতগুলি বাসর বলতে সপ্তাহে কতগুলি দিন হয় এবং দিনগুলিকে কিভাবে বলি, আর আরেকটা আমরা যেটা বলি আজ কাল পরশু, বাংলাতে যেটা বলি সেটা আমরা সংস্কৃতে কিভাবে বলি। আদ্য, মাঝখানে যেটা লেখা আছে, মাঝের লাইনে যেটা লেখা আছে সেটা হচ্ছে আদ্য। আদ্য শুক্রবাসরাহ, এটা হচ্ছে আদ্য, আজ মানে আজ, আদ্য মানে আজ। এবার স্বাহা, স্বাহা মানে আগামী কাল, আর হ্যাহা মানে গতকাল। এইগুলিও হচ্ছে অব্যয়। ডান পাশে যেগুলি লেখা আছে আদ্য স্বাহা পরস্বাহা প্রপরস্বাহা হ্যাহা পরহ্যাহা প্রপরহ্যাহা, এগুলিও হচ্ছে অব্যয়, মানে এগুলির কখনো পরিবর্তন হবে না, একই রকম থাকবে সমস্ত জায়গায়। তো আজ শুক্রবার, এটা আমরা যখন বলবো সংস্কৃতে তখন বলবো আদ্য শুক্রবাসরাহ। এরপরে আমরা অস্তি বলতেও পারি, নাও বলতে পারি, দরকার নেই। তারপর স্বাহা মানে আগামী কাল, পরস্বাহা মানে আগামী পরশু, প্রপরস্বাহা মানে তারও পরের দিন, আগামী যেটা আসছে তারও আগের দিন। ঠিক সেরকম ভাবে আমরা যদি নিচের লাইনে যাই, তাহলে হ্যাহা, হ্যাহা মানে গতকাল, পরহ্যাহা মানে গত পরশু, আর প্রপরহ্যাহা মানে
তারও আগের দিন। বোঝা গেছে? বোঝা গেছে? কোনো প্রশ্ন? খুব সহজ আছে, শুধুমাত্র শব্দগুলিকে মনে রাখলেই হবে। অদ্য স্বাহা পরস্বাহা প্রপরস্বাহা। এবার হ্যাহা, যেটা গত হয়েছে সেটাকে বলছি হ্যাহা, গতকাল। হ্যাহা পরহ্যাহা প্রপরহ্যাহা। উচ্চারণ করুন, একজন কে উচ্চারণ করবেন? একজন উচ্চারণ করুন। স্যার কোথা থেকে? না, আপনি নয়, সোনালী নাথ, আপনি উচ্চারণ করুন। প্রপরস্পরাः পরস্পরাः স্বরাः অদ্য হা পরস্পরাः প্রপরস্পরাः। এখানে তালব্য স এবং ব, তারপরে বিসর্গ। স্বাহা স্বাহা স্বাহা, উচ্চারণ করুন সোনালী নাথ। স্বাহা ঠিক, স্বাহা। পরস্বাহা বলুন। পরস্পরা এখানে র নেই কিন্তু, সরাহা নয়, পর স্বাহা, স্বাহা বলুন, পরস্বাহা। পরস্বাহা ঠিক, এবার বলুন পরস্বাহা। প্রপরস্বাহা। ঠিক, এবার নিচে আসুন, হ্যাহা বলুন, হ্যাহা। ইয়াহা আর একবার হ্যাহা। ইয়াহা ঠিক, হয়ে জফলা বিসর্গ আছে, বিসর্গের উচ্চারণও হয়ের মতোই হয়, সেজন্য হ্যাহা। তারপরে বলুন পরহ্যাহা। পরয়াহা প্রপরহ্যাহা বলুন। প্রপরয়াহা। ঠিক। তো যখন আমি কোনো একজনকে উচ্চারণ শেখাবো বা কোনো কিছু বলবো, সেটা কিন্তু সকলের জন্যই শেখাচ্ছি, তো সেই জন্য বাকিরাও কিন্তু মিউট করে অভ্যাস করবেন অবশ্যই। তাহলে এখানে বোঝা যাচ্ছে কিভাবে বলতে হবে। অদ্য শুক্র বাসরাহা যদি হয়, তাহলে হ্যাহা গুরু বাসরাহা, তখন আসিত বলতে হবে। যদি আমরা বলতে চাই, ক্রিয়াপদ যদি বলতে চাই ছিল, ঠিক আছে, আসিত মানে ছিল। আ দন্ত স দীর্ঘি ত হসন্ত, আসিত। যেরকম আমরা অস্তি বলছি, মানে হয়, বর্তমানে বোঝাচ্ছি, সেরকম অতীতকালে বললে আসিত বলতে হবে। তো গুরু বাসরাহা, হ্যাহা গুরু বাসরাহা আসিত। এরকম ভাবে বুধ বাসরাহা আসিত, পরহ্যঃ বুধ বাসরাহা আসিত, মঙ্গল বাসরাহা, তাহলে প্রপরহ্যঃ মঙ্গল বাসরাহা আসিত। আর বাকি এগুলি যেগুলি উপরের দিকে আছে, সেইগুলি আমরা অস্তি দিয়ে বলতে পারবো। অদ্য শুক্রবাসরः अस्ति, শ্বः শনিবাসরः अस्ति, অথবা ভবিষ্যতি বলতে পারি, যেটা হয়নি হবে সেটা আমরা ভবিষ্যতি বলতে পারি, এটাও একটা ক্রিয়াপদ। শ্বः শনিবাসরः ভবিষ্যতি, পরশ্বः ভানুবাসরः ভবিষ্যতি, প্রপরশ্বः সোমবাসরः ভবিষ্যতি। এখানে উচ্চারণে কারোর কারোর কোনো প্রবলেম আছে? কিছু জিজ্ঞাসা থাকলে বলুন। কোনো জিজ্ঞাসা আছে এখানে? হ্যাঁ অথবা না? না স্যার। ঠিক, তাহলে আমরা পরের বিষয়ে যাচ্ছি। আমরা যেই সমস্ত শব্দগুলি পড়েছিলাম আগের দিন, সেগুলির আমরা দ্বিতীয়া বিভক্তি দেখি। আমরা প্রথমা বিভক্তি পড়েছিলাম। প্রথমা বিভক্তির নিয়ম কি ছিল, কখন আমরা ব্যবহার করব প্রথমা বিভক্তি বলা হয়েছিল, কখন ব্যবহার করতে হয়? কর্তৃকারকে প্রথমা বিভক্তি মানে ঠিক, তাহলে কর্তৃকারকে প্রথমা বিভক্তি হয়, মানে যিনি করছেন তিনি হচ্ছেন কর্তা। কোনো কিছু যখন করছেন কিছু, তো যে কাজ করে সে হচ্ছে কর্তা, কর্তাতে প্রথমা বিভক্তি হয়, এটুকু মনে রাখলেই হবে। যখন আমরা ক্রিয়াপদ ব্যবহার করছি, যেমন অস্তি,
তাহলে হওয়া ক্রিয়াটি যে করছে, তো তাকে বোঝানোর জন্য আমরা প্রথমা বিভক্তি ব্যবহার করব। দেবহা ভবতি, দেবহা अस्ति, বালকः अस्ति, লতা अस्ति, কবিः अस्ति। ঠিক আছে, এরকম ভাবে। এবার দ্বিতীয় বিভক্তি আমরা কখন ব্যবহার করব এটা আমরা পরে দেখছি, পরে আমরা পড়বো, এক্ষুনি পড়বো একটু পরে। তার আগে আমরা শব্দ রূপগুলি কেমন হয় সেগুলি আমরা একটু দেখে নিই। দেখুন এখানে দ্বিতীয় বিভক্তিতে রূপ দেওয়া আছে দেবম দেবৌ দেবান। প্রথমাতে ছিল দেবাহা দেবৌ দেবাহা, এটা দ্বিতীয় রূপ দেবম দেবৌ দেবান। এবার বলুন এরকম শব্দ দিয়ে আর কেমন রূপ হতে পারে? অকারান্ত অন্য কোনো শব্দ বলুন, নরম, তাড়াতাড়ি বলুন। নরৌ, হুম, নরান। ঠিক, নরম নরৌ নরান, ঠিক। আর কে বলবেন? बालकः बालकं बालकौ बालकान् ঠিক, বালকম বালকৌ বালকান, ঠিক। আর কে বলবেন? रामं रामै रामान् ঠিক, রামই নয়, রামৌ, ও, ঠিক আছে। रामौ হুম ঔকার তো সেই জন্য ও উচ্চারণ করতে, রামৌ, রামম রামৌ রামান, ঠিক रामं रामौ रामान् ঠিক ঠিক। আর কে বলবেন? বলুন, বললে অভ্যাস হবে। উচ্চারণের যদি ভুল থাকে তাহলে আমি ধরিয়ে দেব, না বললে কিন্তু আমি বুঝতে পারবো না ওনারা কেমন উচ্চারণ করছেন, অথবা যদি ভুল ভেবে থাকেন, বললে তাহলে সেটা ঠিক হবে। বলুন। যে কোনো অকারান্ত শব্দ। शिक्षकं शिक्षक স্যার বলবো? হ্যাঁ বলুন। शिक्षकं शिक्षकौ शिक्षकान् ঠিক, একদম সঠিক, শিক্ষকম শিক্ষকৌ শিক্ষকাম। আর কে বলবেন? বলুন, যারা ক্লাস করছেন সকলেই বলুন। প্রিয়া। দিবসম দিবস দিবসম দিবসৌ দিবসান। ঠিক। আর কে বলবেন? मेघं मेघौ मेघान् ঠিক, মেঘম মেঘৌ মেঘান, ঠিক। বলুন যারা বলেননি এখনো। বলুন, বললেই ঠিক হবে, বলুন। ভুল হোক কিন্তু বলতে হবে। অকারান্ত যে কোনো শব্দ শেষে যেটির অকার থাকে, যেরকম দেব শব্দ শেষে অকার আছে, দেব, রাম, গ্রন্থঃ, গ্রন্থ, এই শব্দগুলি হচ্ছে শেষে অকার আছে এবং পুংলিঙ্গ শব্দ। কোনো ব্যক্তির নামও হতে পারে, শেষে অকারান্ত শব্দ হলেই হবে, শেষে অকার থাকে। কেউ বলবেন আর? স্যার আমি বলবো। হ্যাঁ বলুন। মন্দিরম মন্দিরম মন্দিরৌ মন্দিরান। হ্যাঁ এটা ঠিক হতো, কিন্তু মন্দির শব্দটি হচ্ছে ক্লিবলিঙ্গ শব্দ, ঠিক আছে, এটা ক্লিবলিঙ্গ হয়ে আছে, পুংলিঙ্গ শব্দ বলতে হবে। আচ্ছা। আগের দিন আমরা অনেক শব্দ দেখেছিলাম, অনেকগুলি শব্দ দিয়ে আমরা অভ্যাস করেছিলাম, তাই না? সেখান থেকে মনে করে বলুন একটা, যে কোনো। ঠিক আছে, আপনি ভাবুন, বাকিরাও ভাবুন, পরেরটা বিষয় ভাবুন। আকারান্ত, আকারান্ত লতা শব্দ, লতাম লতে লতাহা, এটা হচ্ছে বহুবচনের রূপ, লতাহা এটা। আর লতাম লতে, এটা প্রথমাতে কেমন ছিল?
প্রথমার রূপকে বলবেন, আগে বলুন একজন প্রথমাতে কেমন হয়? প্রীতি? লতা ও লতা লতে লতাহা। ঠিক, লতা লতে লতাহা। এখানে তাহলে মিল রয়েছে দেখুন, লতে এবং লতাহা এই অংশে মিল আছে, মানে একই রূপ, শুধু একটি মাত্র পার্থক্য, এক বচনে লতাম হয়েছে। এইরকম আর কি কি শব্দ আছে বলুন একে একে। बालाम बाले बालाः ঠিক, বালাম বালে বালাহা, ঠিক। আর কে বলবেন? ছাত্রাম ছাত্রে ছাত্রা ছাত্রাः ঠিক, ছাত্রাম ছাত্রে ছাত্রাহা। মণিদীপা বলুন। सूचिकां सूचिके सूचिकाः ঠিক, সূচিকাম সূচিকে সূচিকাহা। স্নিগ্ধা বলুন। বিদ্যাম বিদ্যে বিদ্যাः ঠিক, বিদ্যাম বিদ্যে বিদ্যাহা। প্রিয়া? शिक्षिकां शिक्षिके शिक्षिकाः ঠিক, শিক্ষিকাম শিক্ষিকে শিক্ষিকাহা। অদিতি? অদিতি বল। দেবতাম দেবতে দেবতাः ঠিক, দেবতাম দেবতে দেবতাহা। প্রীতি বলুন। শিলাম শিলে শিলাহা। শিলাম শিলে শিলাহা। ঠিক, এরকম আরো অনেক শব্দ আছে, সেগুলি দিয়েও বলতে পারেন, অভ্যাস করবেন নিজের। এরপরে হচ্ছে ইকারান্ত শব্দ। ইকারান্ত শব্দ পুংলিঙ্গ শব্দ, যেটা পুংলিঙ্গ শব্দ এরকম শেষে ইকার আছে, যেমন কবি শব্দের উদাহরণ এখানে দেওয়া আছে। কবিম কবি কবিন, কবিম কবি কবিন। ঠিক আছে, বলুন এরকম অন্য কি শব্দ আছে? মুনিন মুনি মুনিন ঠিক, মুনিম মুনি মুনিন, মুনিম মুনি মুনিন। ঠিক, আর কে বলবেন? রবিম রবি রবিন ঠিক, রবিম রবি রবিন। ঠিক, আর কে বলবেন? গিরিম গিরি গিরিন ঠিক, গিরিম গিরি গিরিন। তারপর ইকারান্ত স্ত্রীলিঙ্গে বলুন। মতি শব্দ এখানে উদাহরণ দেওয়া আছে, একই রকম হবে পুংলিঙ্গের মতোই, কিন্তু বহু বচনে পার্থক্য আছে। এখানে মতিহি হবে, আর পুংলিঙ্গে ছিল কবিন, এখানে মতিহি। বলুন স্ত্রীলিঙ্গে বলুন, উদাহরণ বলুন। শান্তিম শান্তি শান্তিः ঠিক, শান্তিম শান্তি শান্তিহি। আর কেউ বলবেন? আর কেউ? গতিः গতি গতয়ः গতা ইহা হবে না, কি হবে? গতিহি হবে। আচ্ছা এখানে একটু দেখে নিতে হবে, যেরকম মতিম মতি মতিহি হয়েছে, সেরকম গতিহি হবে। গতায়াহা হবে, কিন্তু সেটা হচ্ছে প্রথমাতে হবে। এখন আমরা দ্বিতীয়া পড়ছি, সেই জন্য এখন হবে না, সেটা প্রথমাতে হবে। ঠিক আছে, তারপরে আমরা দেখি আর কি শব্দ। দীর্ঘ ইকারান্ত নদী শব্দ, যেরকম আমরা আগের দিন পড়েছিলাম যে নদী নদ্যৌ নদ্যাহা প্রথমাতে হয়েছিল, আজকে আমরা দ্বিতীয়া পড়বো, নদীম নদ্যৌ নদীহি। শুধু মাঝের অংশে একটু পার্থক্য আছে, হ্রস্ব ইকারান্ত যে শব্দ পড়লাম মতি শব্দ, তার সাথে পার্থক্য দ্বিবচনে, নদ্যৌ হয়েছে এখানে। বলুন এরকম শব্দ আর কিছু জানা থাকলে। স্ত্রী শব্দ হবে?
স্ত্রী শব্দ। হ্যাঁ হবে, বলুন। स्त्रियं स्त्रियो स्त्रियः স্ত্রীহি, দ্বিতীয় পড়ছি আমরা, তাই না? স্ত্রিয়ম স্ত্রিয়ৌ স্ত্রীহি। हाँ हाँ ঠিক। আর কেউ বলবেন? কালিম কালো কালিহি কালিম কাল্যৌ, জফলা হবে একটা, তাই না? কাল্যৌ, কালিম কাল্যৌ কালিহি। তারপর প্রিয়া। लेख लेखनीं लेखनी लेखनीः না, দ্বিবচন ঠিক হলো না। लेखनीं लेखन्यौ लेखनीः ঠিক। লেখনীম লেখন্যৌ লেখনীহি। প্রীতি। শ্রেণীম শ্রেণী শ্রেণ্যৌ ঠিক শ্রেণীহি। ঠিক, শ্রেণীহি। মণিদীপা। সংমার্জনীম সংমার্জন্যৌ সংমার্জনীः ঠিক ঠিক। স্নিগ্ধা। রজনীম রজনৌ রজনীহি রজনী রজন্যৌ রজনীহি। অদিতি। धात्रीं धात्रौ धात्रीः ধাত্রী ধাত্র্যৌ ধাত্রীহি। ঠিক ঠিক। উকারান্ত শব্দ পুংলিঙ্গে। উকারান্ত শব্দ পুংলিঙ্গে। গুরুং গুরু গুরুং, যেটা আমরা হ্রস্ব ইকারান্ততে যেরকম হচ্ছিল, যেরকম দ্বিবচনে দীর্ঘ ই হয়ে যাচ্ছিল, তারপরে দীর্ঘ ইয়ের পরে ন হয়ে যাচ্ছিল বহু বচনে, সেরকমই এখানে দীর্ঘ উ হচ্ছে। এটাই পার্থক্য। ওখানে দীর্ঘ ই হচ্ছিল, এখানে দীর্ঘ উ হবে। যেরকম আমরা পড়েছিলাম কবিম কবি কবিন, এখানে হচ্ছে গুরুং গুরু গুরুন। বলুন, কে বলবেন? মণিদীপা। साधुं সাধু साधु साधुन সাধু হবে স্যার। হ্যাঁ, একসাথে সাধু বললে শোনা যাচ্ছে না। মণিদীপা বলুন। সাধুন সাধু সাধুন। ঠিক, সাধুন সাধু সাধুন। স্নিগ্ধা। বাহুম বাহু বাহুন ঠিক, বাহুন বাহু বাহুন। ঠিক। আর কেউ বলবেন? হাত তুলুন। স্যার ভানু শব্দ হবে। ভানু শব্দ হবে, বলুন। ভানুম ভানু ভানুন। ঠিক। অদিতি। मृत्युं मृत्यु मृत्युन् ঠিক, মৃত্যু মৃত্যু মৃত্যুন। ঠিক। প্রিয়া। রঘুম রঘু রঘু ঠিক, রঘুম রঘু রঘুন। ঠিক। তারপর উকারান্ত স্ত্রীলিঙ্গে, এগুলি বেশি প্রসিদ্ধ শব্দ নেই, তাও যদি জানা থাকে বলতে পারেন। ধেনুম ধেনু ধেনুহু, এখানে ন হচ্ছে না, এখানে বিসর্গ হয়ে যাচ্ছে। যেরকম মতি শব্দে কি হচ্ছিল? মতিহি, তাই না? নদী শব্দে যেরকম নদীহি, মতি শব্দে মতিহি, সেরকম ধেনু শব্দে ধেনুহু, বিসর্গ হয়ে যাচ্ছে, ন হচ্ছে না। পুংলিঙ্গের ক্ষেত্রে ন হবে নকার, কিন্তু এখানে স্ত্রীলিঙ্গের ক্ষেত্রে বিসর্গ হচ্ছে। এই পার্থক্যগুলি একটু মনে রাখতে হবে। ধেনুম ধেনু ধেনু। আর কিছু মনে আছে কোন শব্দ স্ত্রীলিঙ্গে? তনুম তনু তনুহু। ঠিক, তনুম তনু তনুহু।
আর কেউ বলবেন, বলুন। কুহুম কুহু কুহুহু। ঠিক, কুহম কুহু কুহুহু। ঠিক। আর কিছু? এবার দীর্ঘ উকারান্ত স্ত্রীলিঙ্গে বধূ শব্দ। বধূম বধূবৌ। যেরকম নদীতে ঔকার হয়ে যাচ্ছিল, নদী নদ্যৌ, ওখানে জফলা হচ্ছিল, এখানে ওয়া হচ্ছে, ওয়া। জফলার জায়গায় এখানে ওয়া হচ্ছে। নদ্যৌ হচ্ছিল, এখানে বধূবৌ। ঠিক আছে, বাকি অংশ একই আছে। ওখানে নদী দীর্ঘী ছিল, এখানে বধূ উকার দীর্ঘ আছে। বধূম বধূবৌ বধূহু। অন্য কিছু শব্দ মনে আছে এইরকম দীর্ঘ উকারান্ত শব্দ? বেশি নেই, প্রসিদ্ধ বেশি নেই। ঠিক আছে, পরের বিষয়ে যাই তাহলে। এবার রিকারান্ত শব্দ। রিকারান্ত শব্দ হচ্ছে পিতৃ শব্দ। পিতরম পিতরৌ পিতৃন। এখানে পুংলিঙ্গ অথবা স্ত্রীলিঙ্গ যে কোনো কিছু দিয়ে বলতে পারেন। পুংলিঙ্গও বলতে পারেন অথবা স্ত্রীলিঙ্গেও বলতে পারেন। স্নিগ্ধা বলুন। মাতারম মাতারৌ মাতৃহি। ঠিক, মাতৃহি হবে। যেরকম আগের গুলিতেও আমরা দেখলাম যে নকার হচ্ছে পুংলিঙ্গে আর বিসর্গ হচ্ছে স্ত্রীলিঙ্গে, সেই রকম এখানে পিতৃন হয়েছে, এটা পুংলিঙ্গ শব্দ। মাতৃ শব্দ নিলে মাতৃহি। মাতরম মাতরৌ মাতৃহি। প্রিয়া? দাতরম দাতরৌ দাতৃন। ঠিক। দাতারম দাতারৌ দাত্রীন। আকার হবে, ঠিক আছে। ঠিক আছে। দাতারৌ। হুম, দাতারম, এখানেও আকার হবে। আর কেউ বলবেন? আর কেউ বলতে চান? স্যার বলি। হ্যাঁ বলুন প্রীতি। শ্বাসারম শ্বাসারৌ সশ্রীহি। ঠিক। শ্বাসারম শ্বাসারৌ স্বস্ত্রীহি। ঠিক। আর কেউ বলবেন? ঠিক আছে, তাহলে গো শব্দ ওকারান্ত শব্দ। ওকারান্ত শব্দ অপ্রসিদ্ধ, বেশি নেই। তো এখানে একটি দেওয়া আছে, গাম গাবৌ গাহা। এটার প্রথমাতে কি রূপ ছিল কেউ বলতে পারবেন? গৌ গাবৌ গাবহ। গৌ নয়, গৌহু বিসর্গ হবে। গৌহু গাবৌ গাবহা। ঠিক আছে, তাহলে শব্দ কিন্তু রূপ কিন্তু মনে রাখতে হবে, না হলে আমরা ভুলে যাব। শব্দ রূপ মনে রাখতে হবে। এগুলি আমরা এতদূর পর্যন্ত পড়লাম। এবার এইখানে একটি স্লাইডে আমরা দেখব, এখানে এখানে অল্প কিছু আছে, বেশি নেই। ক্লিবলিঙ্গ শব্দ। আগের দিনও আমরা ক্লিবলিঙ্গ শব্দ দেখিনি, যেহেতু সময় খুবই কম সেই জন্য ক্লিবলিঙ্গ শব্দ দেখতে পাচ্ছি না সময়ের জন্য। তো আজকে আমরা দেখবো কিছুটা শব্দ। ক্লিবলিঙ্গ শব্দ। প্রিয়া হাত তুলছেন, কিছু বলবেন? না স্যার। আচ্ছা, ঠিক। ক্লিবলিঙ্গ শব্দ আমরা পুংলিঙ্গ দেখেছি, এখানে আমরা ক্লিবলিঙ্গ দেখি। অকারান্ত ফল শব্দ আমরা জানি, সকলেই জানি, তাও আমরা একবার দেখে নেব শুধুমাত্র স্মরণ করার জন্য। আমরা সকলেই জানি যে ফল শব্দটি হচ্ছে ক্লিবলিঙ্গ শব্দ। তো এখানে নিচে দেওয়া আছে আরো অন্য কিছু শব্দ যেগুলি অকারান্ত ক্লিবলিঙ্গ। তো অকারান্ত যেটা প্রসিদ্ধ সেটা হচ্ছে ফল শব্দ। ফল, এক বচনে ফলম, দুই বচনে ফলে, আর বহু বচনে ফলানি। এখানে লেখাটা লিখতে ভুলে গেছি হয়তো, কোনো কারণে এখানে লেখা হয়নি। বহু বচনে এটা রূপ হচ্ছে ডান পাশে যেটা আছে, ফলানি। ফলম ফলে ফলানি। তো অকারান্ত এটা শব্দ। এরকম দেব শব্দ পুংলিঙ্গে, এটা হচ্ছে ক্লিবলিঙ্গে ফল শব্দ। তাহলে এখানে এক একজন বলুন নিচের শব্দগুলি দিয়ে। কে বলবেন? প্রিয়া প্রথম হাত তুলেছে, প্রিয়া বলুন।
পুষ্পম পুষ্পে পুষ্পাণি। ঠিক, পুষ্পম পুষ্পে পুষ্পাণি, এখানে মূর্ধন্য হবে, ঠিক আছে, পুষ্পাণি, এখানে দন্তন্য হবে না, মূর্ধন্য হবে, মনে থাকবে। পুষ্পাণি। ঠিক, তারপর প্রীতি। পুস্তকম পুস্তকে পুস্তকানি। স্যার কিছু বোঝা যাচ্ছে না। কেন বোঝা যাচ্ছে না, কি অসুবিধা? না স্যার, আপনার ভয়েস আসছিল না। ও, বাকিরা শুনতে পাচ্ছে তো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ঠিক, তাহলে অদিতি আপনার এটা নেটওয়ার্ক প্রবলেম হতে পারে, বাকিরা কিন্তু শুনতে পাচ্ছে সকল। তাহলে এখানে অকারান্ত শব্দ দেখছি, ক্লিবলিঙ্গ শব্দ। তাহলে পুষ্পম পুষ্পে পুষ্পাণি, এখানে মূর্ধন্য হবে, দন্তন্য হবে না, এটা সকলে মনে রাখবেন। ঠিক, তারপরে কে বলবে? প্রীতি বলেছে যে পুস্তকম পুস্তকে পুস্তকানি। ঠিক, তারপর অনামিকা বলুন। জলম জলে জলানি। ঠিক, জলম জলে জলানি। তারপর স্নিগ্ধা। কুসুমম কুসুমে কুসুমানি। ঠিক, কুসুমম কুসুমে কুসুমানি। ঠিক, তারপর অদিতি। অদিতি শোনা যাচ্ছে? কাব্যম কাব্যে। হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। হ্যাঁ বলুন। বলো। কাব্যম কাব্যে কাব্যানি। ঠিক, কাব্যম কাব্যে কাব্যানি। সোনালী নাথ বলুন। মস্তকম মস্তকে মস্তকানি। ঠিক, মস্তকম মস্তকে মস্তকানি। তারপর সোনালী প্রামাণিক। ব্যজনম ব্যজনে ব্যজনানি। ঠিক, ব্যজনম ব্যজনে ব্যজনানি, এখানে অর্থ বোঝা যাচ্ছে তো? ব্যজনম মানে কি জানা হ্যাঁ আছে তো? স্যার, ফ্যান ফ্যান ঠিক ঠিক ফ্যান। ঠিক। এখানে আরেকটি কথা বলার যেটা, সেটা হচ্ছে যে এখানে প্রথমা এবং দ্বিতীয়া একই রূপ হয়। ক্লিবলিঙ্গ শব্দে এখানে যেগুলি দেওয়া রয়েছে এগুলিতে হচ্ছে প্রথমা এবং দ্বিতীয়া একই রূপ হয়, সেজন্য আলাদা করে আর দেওয়া নেই কিছু। ঠিক আছে, প্রথমার রূপ আলাদা, দ্বিতীয় রূপ আলাদা, এরকম। এক বচন, দুই বচন, বহু বচন সবগুলি প্রথমাতেও একই রকম, দ্বিতীয়াতেও একই রকম, সেই জন্য আলাদা করে আর দেওয়া নেই। আগের দিন আমরা যখন প্রথমা পড়ছিলাম তখন আমরা কিন্তু ক্লিবলিঙ্গ পড়িনি, সেই জন্য আজকে প্রথম পড়ছি ক্লিবলিঙ্গ, সেই জন্য প্রথমাও পড়া উচিত ছিল, কিন্তু প্রথমা এবং দ্বিতীয়া একই রূপ হয়, সেজন্য আলাদা করে আর পড়ছি না। তারপর ইকারান্ত শব্দ, দধি দধিনি দধিনি, উচ্চারণ ঠিক করতে হবে, তবেই বোঝা যাবে যে আপনি দ্বিবচন বলছেন নাকি বহু বচন বলছেন। উচ্চারণ যদি ঠিক থাকে তবেই বোঝা যাবে। দধি দধিনি দধিনি। প্রিয়া। অস্থি অস্থিনি অস্থিনি। ঠিক, অস্থি অস্থিনি অস্থিনি। তারপর প্রীতি। অক্ষি অক্ষিনি অক্ষিনি। অক্ষি নয়, কি শব্দ, কি হবে উচ্চারণ, কি হবে শেখানো হয়েছিল উচ্চারণ। অক্ষি ঠিক, এটা মনে রাখতে হবে অক্ষি সব সময় উচ্চারণ অক্ষি করার সময়। অক্ষিনি অক্ষিনি। ঠিক, এখানেও একটা বিশেষ আছে অক্ষি শব্দের ক্ষেত্রে, যেটা আমরা দন্তন্য পড়ছিলাম এতক্ষণ, সেটা মূর্ধন্য হবে, ঠিক আছে, অক্ষি শব্দের ক্ষেত্রে। অক্ষি অক্ষিণী অক্ষিণী। তারপর অনামিকা বলুন।
অস্থি অস্থিনি অস্থি অস্থিনি অস্থিনি ঠিক, অস্থি, অস্থিনি, অস্থিনি। সোনালী নাথ বলুন। বাড়ি বাড়িনি বাড়িনি ঠিক, বাড়ি, বাড়িনি, বাড়িনি। আর কেউ বলবেন? তারপরে উকারান্ত শব্দ, উকারান্ত ক্লিবলিঙ্গ শব্দ, মধু শব্দ। সরি, এখানে স্ত্রী লেখাটা ভুল আছে, ঠিক আছে, এটা ক্লিবলিঙ্গই চলছে এখনো পর্যন্ত, ক্লিবলিঙ্গই হবে, ওখানে স্ত্রী লেখা যেটা ওটা ভুল করে হয়ে গেছে। মধু, মধুনি, মধুনি, মধু, মধুনি, মধুনি। বলুন, কে বলবেন? বস্তু বলুন। বস্তুনি বস্তুনি ঠিক, বস্তু, বস্তুনি, বস্তুনি। ঠিক, এখানে মনে রাখার নিয়ম একটি, যে মাঝে যেটা আমরা দ্বিবচন পড়ছি সেটা হচ্ছে মাঝেরটা দীর্ঘী হচ্ছে না, এটা পরেরটা দীর্ঘী হচ্ছে, শেষেরটা। আর যেটা বহুবচন পড়ছি সেখানে মাঝে দীর্ঘী হচ্ছে, ঠিক আছে, এটা হচ্ছে একটু মনে রাখার নিয়ম। আর কে বলবেন? প্রীতি বলুন। সানু, সানুনি, সানুনি। সানু, হ্যাঁ স্যার। কি বললেন? সানু। স্থানু, দন্ত স থ সানু আকার। মানে না, দন্তেশ্বয় আকার, দন্তান্ন রস্য। আচ্ছা, কি অর্থ? অর্থ হচ্ছে পর্বতের নিম্নস্থ সমতল ভূমি। ঠিক। তারপর অনামিকা বলুন। অক্ষু অক্ষুনি অক্ষুনি ঠিক, অশ্রু, 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 অশ্রুণী, অশ্রুণী। ঠিক, আর কে বলবেন? ঠিক, তারপরে হচ্ছে নকারান্ত শব্দ, ব্রহ্মণ শব্দ, নামন শব্দ, যেটা আমরা নামও পড়েছিলাম, মম নাম, সেরকম কর্মণ শব্দ, এগুলি হচ্ছে নকারান্ত শব্দ। কর্ম, কর্মণি, কর্মাণি। বলুন, কে বলবেন? ইয়া বলুন। ব্র- ব্রহ্ম ব্রহ্মণি ব্রহ্মাণি ঠিক, অনামিকা বলুন। নারম নারমণি নারমানি র নেই তো কোথাও, কোনটা বলছেন আপনি? স্যার নামটা বললাম। আচ্ছা, নাম, তাই তো, তাহলে এটা হবে হ্যাঁ স্যার। নাম, নামানি, নামানি। ঠিক আছে, এখানে তো র নেই তো, রেফ তো নেই, ঠিক আছে। আচ্ছা। হুম হুম, আগেরটা যেটা কর্ম শব্দ ছিল, কর্ম শব্দে রেফ হয় তাই না, নাম শব্দে তো রেফ নেই, সেজন্য এখানে না। রেফ হবে না। আচ্ছা। বলুন, আরেকবার বলুন। নাম নামনি নামানি ঠিক, তাহলে আমরা ক্লিবলিঙ্গ শব্দ দেখলাম। এরপরে আমরা পড়বো দ্বিতীয় বিভক্তি প্রয়োগ কখন করতে হয়। আমরা দ্বিতীয় বিভক্তির রূপগুলি এতক্ষণ দেখলাম, তাই তো, এবার দ্বিতীয় বিভক্তি প্রয়োগ কখন করব এটা আমাদের জানার বিষয়। তো এখানে দেখুন, এখানে দ্বিতীয় বিভক্তির দুটি নিয়ম সাধারণত মনে রাখলেই হবে আমাদের। দুটি নিয়ম, দুটি নিয়ম কি কি? না, প্রথম নিয়ম হচ্ছে কর্মতে দ্বিতীয়া। তো কর্ম কি এটা আমাদের জানতে হবে, তাহলে আমরা দ্বিতীয়ার প্রয়োগ করতে পারবো। কর্তা, ক্রিয়া,
करोति यद क्रियया करोति यद इच्छति तत् कर्म। এখানে একটু ভুল আছে, এটা আমি ঠিক করে পরে পাঠাবো। কর্তা यद इच्छति क्रियया यद इच्छति करोति এই অংশটা বাদ। কর্তা ক্রিয়া यद इच्छति तत् कर्म এরকম হবে। মানে অর্থ হচ্ছে যে কর্তা ক্রিয়ার দ্বারা কোন একটি ক্রিয়া করছে, কাজ করছে, তো সেই কাজের দ্বারা যেটিকে চাইছে সেটা হচ্ছে কর্ম। যেমন রাম পড়ছে, পড়া হচ্ছে ক্রিয়া। রাম পড়ছে, তো পড়ার দ্বারা কি চাইছে না বই। কি পড়ছে না বই পড়ছে। তো এখানে পুস্তকম হতে পারে, অথবা বেদম পঠাতি, এখানে বেদকে চাইছে, তাহলে বেদ এখানে কর্ম। তো সেখানে আমরা দ্বিতীয়া বিভক্তি করব। কর্তা ক্রিয়ার দ্বারা যেটিকে চাইছে, যা চাইছে সেখানে হচ্ছে দ্বিতীয়া বিভক্তি হবে। ক্রিয়ার দ্বারা যেটিকে চাইছে। পঠতি বললে কি পড়ছে, তাহলে বেদ হচ্ছে সীতা পশ্যতি বলি কি দেখা ক্রিয়া, তাহলে সীতা দেখা ক্রিয়ার দ্বারা মানে বৃক্ষকে দেখছে। চাইছে বলতে এখানে বৃক্ষকে দেখছে। কি দেখছে? লক্ষ্মণঃ বৃক্ষম আরোহতি, উঠছে, আরোহণ করছে। তো এখানে বৃক্ষম আরোহতি। বোঝা গেছে? কোন প্রশ্ন এটুকুর মধ্যে? সহজ সহজ না, স্যার। ভাষায় সহজ ভাষায় আমরা বাংলাতে যেরকম পড়ি যে কি দিয়ে প্রশ্ন করলে যেটা পাওয়া যায়। তো বাক্যের মধ্যে কি দিয়ে যদি প্রশ্ন করি, কি করছে, কর্তা একটা ক্রিয়া করে, পড়ছে যদি বলি তাহলে কি পড়ছে, এরকম যদি প্রশ্ন করি তাহলে বেদম পঠতি, বেদ পড়ছে, তাহলে বেদ হচ্ছে কর্ম, কর্মে দ্বিতীয়া হয়, সেই জন্য এখানে দ্বিতীয়া বিভক্তি হবে। তো বেদাহা বললে কিন্তু হবে না। রামহা বেদাহা পঠতি এরকম বললে হবে না, কারণ বেদাহা এটা হচ্ছে প্রথমার রূপ, আমাকে দ্বিতীয়া বসাতে হবে। সেই জন্য রামহা বেদম পঠতি, সীতা বৃক্ষম পশ্যতি, বৃক্ষাহ বললে হবে না। লক্ষ্মণঃ বৃক্ষম আরোহতি, এখানেও বৃক্ষাহ বললে হবে না, বৃক্ষাহ হচ্ছে প্রথমার রূপ। এখানে আমরা বহু বচনও করতে পারি, যে অনেকগুলি বৃক্ষকে দেখছে, অনেকগুলি বৃক্ষকে দেখছে বলতে পারি, অথবা অনেকগুলি বই পড়ছে বলতে পারি। তাহলে কি হয়ে যাবে? বেদান হতে পারে, অথবা পুস্তকানি হতে পারে। পুস্তক শব্দ ক্লিবলিঙ্গে, সেই জন্য পুস্তকানি হতে পারে। অথবা যদি অনেকগুলি বেদ পড়ছে একসঙ্গে তাহলে বেদান এরকম প্রয়োগ হবে, বেদান। বোঝা গেছে? হ্যাঁ, স্যার। কারোর কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই জিজ্ঞাসা করে নিন এই সময়, যদি বুঝতে পারেননি। কর্তা ক্রিয়ার দ্বারা যেটিকে চাইছে সেটি হচ্ছে কর্ম। কর্তা পঠন করছে যদি বলি, পাঠ করছে যদি বলি, তাহলে পাঠ করা যা যেটিকে চাইছে, চাইছে বলতে মানে যেটার আকাঙ্ক্ষা রয়েছে একটা, তাই না? আমাদের যদি বলি পড়ছে, তাহলে একটা আকাঙ্ক্ষা রয়েছে যে কি পড়ছে, এই আকাঙ্ক্ষা পূরণ করার জন্য যেটিকে দরকার সেটা হচ্ছে বেদ। তো সেই জন্য বেদ হচ্ছে এখানে কর্ম, কর্মে দ্বিতীয়া। আর দ্বিতীয় নিয়ম হচ্ছে শব্দ যোগে। কিছু কিছু শব্দ আছে যেই শব্দগুলি যোগ থাকলে দ্বিতীয়া বিভক্তি হয় বাক্যে, যেরকম অভিতাহা, পরিতাহা, সময়া নিকষা, হা প্রতি, এগুলির অর্থ বলে দিচ্ছি। অভিতাহা মানে হচ্ছে অভিমুখে, অভিতাহা মানে অভিমুখে, পরিতাহা মানে চারিপাশে, সময়া নিকষা এই দুটির অর্থ একই, মানে কাছে। সময়া নিকষা এই দুটির অর্থ হচ্ছে কাছে। আর হা এই শব্দটি অব্যয়, সবগুলি অব্যয় এখানে। হা এটিও অব্যয়, এর অর্থ হচ্ছে ধিক্কার, কাউকে ধিক্কার দিয়ে কোনো কিছু বলা। হা মানে এটা একটা অর্থ প্রকাশ হচ্ছে, এটা হচ্ছে ধিক্কার বোঝাচ্ছে কারণ প্রতি। তারপরে হচ্ছে প্রতি, প্রতি মানে যেরকম আমরা প্রয়োগ করি যে আমি রামের প্রতি ক্রুদ্ধ, এরকম বলতে পারি, অথবা রামের
বিদ্যালয়ের প্রতি যাচ্ছি, এরকম বলতে পারি। তো প্রতি যোগ থাকলে তখন যার প্রতি বোঝাবে, যার অভিতহ মানে যার সম্মুখে বোঝাবে, যার পরিতহ মানে যার চারিপাশে বোঝাবে, যার সময়া নিকষা মানে যার কাছে বোঝাবে, আর যাকে ধিক্কার করব, যার প্রতি ধিক্কার বোঝাবো বা যার প্রতি কোনো কিছু ক্রিয়া করা বোঝাবো, সেইগুলিতে হচ্ছে দ্বিতীয়া বিভক্তি হবে। দ্বিতীয় নিয়ম বুঝতে কোনো অসুবিধা আছে? না স্যার। বাকিরা বলুন, কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞাসা করুন স্যার। অবশ্যই। অনামিকা কি বলছেন? না স্যার, বুঝেছি। ঠিক, এই শব্দগুলি থাকলেই যার প্রতি বোঝাবে, এই অর্থগুলি যার প্রতি বোঝাবে সেখানে দ্বিতীয়া হবে। যেমন উদাহরণ দেখুন, নিচে লেখা আছে যে গ্রামম অভিতঃ বিপণিহি অস্তি, বিদ্যালয়ম পরিতঃ বৃক্ষাঃ সন্তি। তাহলে বিদ্যালয়ের চারিপাশে, বিদ্যালয়ম পরিতঃ, এখানে বিদ্যালয় হবে না, কেন না পরিতঃ এই অব্যয়টি এখানে ব্যবহার করা হয়েছে। সেই জন্য এই শব্দটি ব্যবহার করার জন্য যার পাশে বোঝাচ্ছে, যার চারিপাশে বোঝাচ্ছে, তো সেই শব্দের দ্বিতীয়া হবে। তো এখানে বিদ্যালয়ের চারিপাশে বোঝাচ্ছে, সেই জন্য বিদ্যালয় শব্দের দ্বিতীয়া বিভক্তি হবে। আর বৃক্ষাহা সন্তি, এখানে সন্তি তো ক্রিয়াপদ, তো যে ক্রিয়া করে, সন্তি মানে থাকা, তো যে আছে, কে আছে, বৃক্ষ এখানে আছে, তাহলে বৃক্ষ আছে, বৃক্ষ কর্তা, সেখানে কর্তাতে প্রথমা হয়েছে। বোঝা গেছে? হ্যাঁ। বলুন, বাকিরা বলুন। একজন দুজন হ্যাঁ বললে হবে স্যার। না, সকলকে বলতে হবে। সোনালী প্রামাণিক, মণিদীপা বোঝা গেছে? হ্যাঁ স্যার, বুঝেছি। ঠিক, কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞাসা করতে পারেন। এই দুটি নিয়ম। অনামিকা মণ্ডল, আপনি বলুন এই দুটি নিয়ম কি বুঝতেন? স্যার, প্রথমটা হচ্ছে যে কর্তা থাকবে, কর্তার যেটা সব থেকে বেশি ইচ্ছে করবে যে কর্মটার উপর, সেটাতেই দ্বিতীয়া হবে। আর কয়েকটা শব্দ আছে, যেমন অভিতহ, পরিতহ, সময়, নিকষা, এই শব্দ যোগ থাকলে কর্তার সাথে, তাহলে দ্বিতীয় হবে। ঠিক ঠিক। তাহলে এখানে আমরা বুঝতে পারলাম যে কর্তা ক্রিয়ার দ্বারা যেটিকে চাইছে, যেটিকে চাইছে, যেরকম পঠতি বললে কি পড়ছে এটা একটা আকাঙ্ক্ষা থাকে, সেই রকম এখানে হচ্ছে দ্বিতীয়া বিভক্তি হয়। আর অভিতহ পরিতহ এই শব্দগুলি যোগ থাকলে দ্বিতীয়া বিভক্তি হয়। এগুলি দিয়ে আমরা অভ্যাস করব একটু। আর আমি 15 মিনিট নেব, খুব একটু বেশি সময় নেই। 15 মিনিটের মধ্যে আমরা একটু অভ্যাস করব, 15 মিনিট পরে চলে। এইগুলি আমরা আগের দিন পড়েছিলাম, এই ক্রিয়াপদগুলি আমরা আগের দিন পড়েছিলাম। এগুলি হচ্ছে প্রথম পুরুষে আছে, সেই জন্য আমরা যে কোনো নাম ক্রিয়াপদ কর্তা হিসেবে ব্যবহার করতে পারি। রামঃ দদাতি, রামঃ আলিঙ্গতি, লতা কূর্দতে, লতা হসতি, বালকः শৃণোতি, বালিকা উদ্ঘাটয়তি, অথবা কোনো নাম দিয়ে আদিত্যः, আদিত্যः উদ্ধরতি, ঠিক আছে, স্নেহা ক্রীডতি, এরকম ভাবে। তো এগুলি দিয়ে ব্যবহার করে আপনারা বুঝিয়ে দিন যে আপনারা দ্বিতীয়া বিভক্তি বুঝেছেন। বলুন, একটি কর্তা রাখবেন, একটি কর্ম রাখবেন, আর একটি ক্রিয়াপদ রাখবেন, বাক্য গঠন করবেন তিনটি শব্দ দিয়ে। একটি হচ্ছে প্রথমান্ত, একটি দ্বিতীয়ান্ত, আর একটি ক্রিয়াপদ। বলুন, কে বলবেন? হাত তুলুন। প্রিয়া বলুন। রামः পুস্তকং দদাতি। ঠিক, রামঃ পুস্তকম দদাতি। অনামিকা বলুন। স্যার, খেলাকে কি বলে সংস্কৃতে? খেলা, তাই তো? হ্যাঁ। এই যে হ্যাঁ এখানে এখানে লেখা আছে, দেখা যাচ্ছে?
স্যার খেলা করছে ক্রীড়তি বললেই সেন্টেন্স হয়ে যাবে, যে বালক খেলা করছে, বালক হুম। ক্রীড়তি। ঠিক, বালকः ক্রীডতি। এখানে সেন্টেন্স হয়ে যাচ্ছে, কিন্তু আমি বলেছিলাম একটি কর্ম রাখতে, মানে দ্বিতীয়ান্ত পদ রাখতে। আজকে যেটা আমরা শিখলাম একটু। তো এখানে বল বলতে পারি আমরা, বলটাকে সংস্কৃতে বলা হয় কন্দুকম, ক্লিবলিঙ্গ আচ্ছা। শব্দ। তাহলে বালকः কন্দুকম। কন্দুকং ক্রীড়তি। হুম, ঠিক। এখানে আমরা সংস্কৃতে যখন বলবো তখন হচ্ছে এখানে ড আছে, ঠিক আছে। টয়সন্ড র যেটা বলি আমরা, সেটা কিন্তু সংস্কৃতে নেই, সেই জন্য আমরা ড উচ্চারণ করবো। ক্রীডতি, ক্রীডতি বলুন। ক্রীড়তি, বালক ঠিক কন্দুকং ক্রীড়তি। ঠিক ঠিক। মণিদীপা বলুন। শ্যামः রামং আলিঙ্গতি। ঠিক, রামः শ্যামম আলিঙ্গতি। ঠিক। আর কেউ বলবেন? বলুন, সকলে বলুন, যারা আছেন ক্লাসে, যারা শিখছেন, সকলে বলুন। চেষ্টা করুন, খুবই সহজ। একটি কর্তা, একটি কর্ম, আর একটি ক্রিয়াপদ, ব্যাস এটুকুই বলতে হবে। স্যার বলছি, বালিকা পুস্তকং পঠতি। ঠিক, বালিকা পুস্তকম পঠতি। ঠিক। আর কেউ বলবেন? স্যার বলি, অবশ্যই। বালিকা পুষ্পম আনয়তি। ঠিক, বালিকা পুষ্পম আনয়তি। আর কে বলবেন? হ্যাঁ, প্রিয়া। বালিকা সঙ্গীতং শৃণোতি। ঠিক, সঙ্গীতম শৃণোতি। ঠিক। ঠিক আছে, তারপরে আমরা আজকে আরেকটা বিষয় আছে, সেটা আমরা একটু দেখে নেব, তাহলে এই বিষয়টা কমপ্লিট হবে, কিন্তু সময় খুবই কম। আমরা আগের দিন যে ক্রিয়াপদ পড়েছিলাম সেগুলি ছিল বর্তমানে, ছিল অবশ্যই, আর ছিল কি প্রথম পুরুষ, তাই তো? হ্যাঁ স্যার। আপনাদের তারা আছে যাওয়ার? না না স্যার। স্যার। না স্যার। না ঠিক, স্যার। তাহলে আমরা আর 10 মিনিট পড়তে পারি তো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ঠিক আছে, তাহলে আগের দিন আমরা পড়েছিলাম সেটা হচ্ছে যে প্রথম পুরুষ, যে 3টি পুরুষ হয়, প্রথম, মধ্যম আর উত্তম ক্রিয়াপদের ক্ষেত্রে। তো সেখানে আমরা প্রথম পুরুষ পড়েছিলাম। আজকে আমরা একটু মধ্যম পুরুষ দেখবো, এটার রূপগুলি কেমন হয়। আমরা জানি সকলে, কিন্তু একটু অভ্যাস করলে আবার আমাদের মনে আসবে। তো মধ্যম পুরুষ যখন আমরা ব্যবহার করব বাক্যে, তখন তো অবশ্যই মধ্যম পুরুষ মানে তুমি করে বলা, তাই তো? তাহলে তুমি বলতে হবে, আপনি বললে সেখানে কিন্তু মধ্যম পুরুষ হবে না। তো সেই জন্য তুমি করে বলার জন্য আলাদা করে শব্দ আমাদের লাগবে। তো সেই শব্দ কেমন এখানে দেওয়া আছে। তো ত্বম, ইয়বাম, ইয়ুয়াম, এটা হচ্ছে প্রথমাতে। তুমি, তোমরা দুইজন, তোমরা অনেকে, অনুবাদ করলে এরকম হবে, তুমি, তোমরা দুইজন, তোমরা অনেকে। তৃতীয়াতে হচ্ছে ত্বম, ইয়বাম, ইউষ্মান, ত্বম, ইয়বাম, ইউষ্মান। মনে থাকবে শব্দগুলি, শব্দের রূপগুলি মনে থাকবে। ত্বম হ্যাঁ স্যার। হচ্ছে ত্বম হচ্ছে প্রথমাতে, আর দ্বিতীয়াতে যখন বলবো তখন ত্বম, তোমাকে। ত্বম মানে তোমাকে, আর ত্বম, ত্বম মানে তুমি। তুমি আর তোমাকে দুটির মধ্যে পার্থক্য আছে, এটা আমাদের মনে রাখতে হবে। তারপরে ইউবাম, ইউবাম রূপ একই আছে। ইউয়াম, ইউষ্মান, এখানে পরিবর্তন আছে, এখানে পার্থক্য আছে। ইউয়াম মানে তোমরা অনেকে, ইউষ্মান মানে তোমাদের অনেকে, তোমাদেরকে। বোঝা গেছে?
হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ঠিক। আর এখানে আমরা ভবান ভবন্তৌ ভবন্তঃ, এটা হচ্ছে আপনি করে, এটা আমরা জানি। ভবান ভবন্তৌ ভবন্তঃ, ভবন্তম ভবন্তৌ ভবতঃ। আর স্ত্রীলিঙ্গে আপনি করে বললে ভবতি ভবত্যৌ ভবত্যঃ, ভবতিম ভবত্যৌ ভবত্যঃ। এটা ইউটিউব দেখে মুখস্থ করে নিতে পারি আমরা, বা আমরা এটা জানি অনেকেও। সময় নেই সেই জন্য একটু তাড়াতাড়ি যাচ্ছি। এখানে মধ্যম পুরুষের রূপগুলি কিছু দেওয়া আছে, কিচ্ছু নেই, একদম সহজ। যেখানে আমরা ত বসিয়েছিলাম না আগের দিন প্রথম পুরুষ পড়ার সময়, যেখানে যেখানে আমরা ত বসিয়েছিলাম সেই সমস্ত জায়গাতে থ বসাতে হবে। গচ্ছতি, তারপরে কি হচ্ছিল গচ্ছতঃ গচ্ছন্তি, এখানে একটু আলাদা আছে বহু বচনে, কিন্তু প্রথম দুটি একই রকম হয়ে যায় যদি আমরা ত বসিয়ে দিই। ত এর জায়গাতে আমরা যদি এইগুলি যদি পরিবর্তন করি, গচ্ছতি ছিল, ত এর জায়গাতে আমি এখানে স বসালাম, সি। গচ্ছতঃ ছিল, এখানে থ বসিয়েছি, থহ। তারপরে গচ্ছন্তি ছিল, ওখানে একটু আলাদা, এখানে বিসর্গ উঠিয়ে শুধুমাত্র গচ্ছথ। তাহলে গচ্ছসি গচ্ছথঃ গচ্ছথ, একই রকম, বাকি সবগুলি একই। পঠসি পঠথঃ পঠথ, ভবসি ভবথঃ ভবথ, লিখসি লিখথঃ লিখথ, খাদসি খাদথঃ খাদথ, মিলসি মিলথঃ মিলথ। একই রকম রূপ আছে, সেই জন্য একটি মনে রাখলেই বাকিগুলি হয়ে যাচ্ছে। পশ্যসি মানে দেখা, তুমি দেখছো। পশ্যসি পশ্যথঃ পশ্যথ, অসি স্থঃ স্থ। অস্থাতু মানে যেটা আমরা অস্তি পড়েছিলাম থাকা অর্থে বা হওয়া অর্থে। তো এখানে বলতে হবে কি ত্বম, ত্বম গচ্ছসি। তারপর দুই বচনে কি হবে বলুন? युवं गच्छतः ঠিক, ইউবাম গচ্ছতঃ। বহু বচনে यूयं गच्छथ। ইয়ম ঠিক, ইউয়ম গচ্ছতঃ, ইয়ম গচ্ছথ। এইরকম ভাবেই সমস্ত কিছু হবে। এটা আমরা আরো বিস্তারে অভ্যাস করব পরের দিন, আজকে আমরা শুধু দেখে নিচ্ছি রূপগুলি কেমন হয়। তারপর ত্যাজ মানে ত্যাগ করা অর্থে, ত্যাজসি ত্যাজথঃ ত্যাজথ, সে বা সে, এটা একটা আধমনি পদ ধাতু। তো সেখানেও সে বা তে ছিল, সে বা সে হয়ে গেছে। সে বে তে ছিল, সে বে থে হয়েছে। আর এখানে আরেকটা পরিবর্তন, যেটা ধে, সে বা ধে, লাভা-ধে, সে ধে, এগুলো একটু অন্যরকম। এই ধ্বনিপদ যেগুলি আছে সেগুলি একটু অন্যরকম। তাহলে ক্রিয়াপদ এগুলি কখন আমরা ব্যবহার করব? मध्यम पुरुषे। ঠিক, মধ্যম পুরুষে আমরা এগুলি ব্যবহার করব। আমরা আগের দিন পড়েছিলাম প্রথম পুরুষ, আজকে পড়লাম মধ্যম পুরুষ। আর তৃতীয়া ব্যবহার শিখলাম। তৃতীয়াতে প্রয়োগ করে এবং মধ্যম পুরুষে একটি করে বাক্য বলুন। আর বেশি সময় নেই, 5 মিনিট বাকি আছে, আমরা সময়েই শেষ করব। একটি করে শুধু বাক্য বলতে হবে, যেই বাক্যে কর্তা হবে মধ্যম পুরুষ, কর্তা হবে মধ্যম পুরুষ এবং ক্রিয়াপদ অবশ্যই ক্রিয়াপদকে অনুসরণ করবে, আর কর্ম থাকবে এক। বলুন, কে বলবেন? त्वं किं करोषि? ঠিক, ত্বম কিং কারোসি। তারপর মণিদীপা। त्वम अन्यं खादसि। ঠিক, ত্বম অন্নম খাদাসি। দন্ত স উচ্চারণ করতে হবে ঠিক করে, আমি শিখিয়েছিলাম, খুব ভালো করে শিখিয়েছি। দন্ত স মানে দাঁতে উচ্চারণ, জিহ্বা দাঁতে স্পর্শ করবে। খাদাসি। त्वम
त्वम अन्यं खादसि। ঠিক ঠিক। আর কে বলবেন? অনামিকা বলুন। ত্বম পুস্তকং পঠসি। ঠিক। ত্বম পুস্তকং পঠসি। ঠিক। আর কে বলবেন? বলুন, আর কে বলবেন? বহু বচনে বলুন এবার। বহু বচন। বলুন। স্যার বলছি, ত্বম ক্রীড়নকম হুম। ক্রীণীথः। ত্বম তো এক বচনে হয়ে গেল। ও স্যার ইউবাম ইউবাম ঠিক। ইউবাম ক্রীড়নকম ক্রীণীথः। ঠিক ক্রীণীথः। ঠিক। কর্তা, কর্তা নয়, যদি আমরা ক্রিয়া ধরি, যে ক্রিয়া আমরা কিভাবে ব্যবহার করব, তাই না? ক্রিয়া হচ্ছে সব সময় প্রথমা পদকে দেখে চলবে। প্রথমাতে যেটি আছে বাক্যের মধ্যে, প্রথমাতে যেটি আছে তাকে অনুসরণ করে ক্রিয়া হবে। অথবা উল্টো বলতে পারি যে ক্রিয়াকে অনুসরণ করে প্রথমা রূপটি হয়। তাহলে ক্রিয়া যদি বহু বচনে করি, তাহলে প্রথমা রূপটিও আমাকে বহু বচনেই বলতে হবে। যদি ক্রিয়া আমরা এক বচনে করি, তাহলে প্রথমাতে যেটি আছে সেটিও এক বচনেই প্রয়োগ করতে হবে। যদি দুই বচন হয় তাহলে দুই বচনেই করতে হবে। বোঝা গেছে? হ্যাঁ স্যার। ঠিক। আর দু একটি বাক্য বলুন, তাহলেই শেষ করবো। বলুন বলুন, লাস্ট দুটি বাক্য কে বলবে একটি করে? প্রিয়া, কি হলো, বলছেন না কেন? বুঝতে পারছি না কি বলবো। কেন বোঝা যাচ্ছে না কেন? কি অসুবিধা হচ্ছে? এটা হচ্ছে মধ্যম পুরুষ। ত্বম ইউবাম ইউয়াম, এটা ব্যবহার করতে হবে তুমি করে বলার জন্য এই ক্রিয়াপদগুলো। ইয়ম বিদ্যালয়ং ত্যজথः। ঠিক। ইউয়াম মানে বহু বচন। তাহলে তোমরা অনেকে, বহু বচনে বলছি, তাহলে তোমরা অনেকে বিদ্যালয় ত্যাগ করছো, এরকম অর্থ। ঠিক আছে? হ্যাঁ স্যার। ঠিক। আর একটি বাক্য কেউ বলুন। আর একটি লাস্ট বাক্য কে বলবেন? স্যার দ্বিবচনে বলছি। হ্যাঁ বলুন। ইউয়াম পুস্তকানি পঠথः। ঠিক। ইউবাম পুস্তকানি পঠথः। ঠিক। এখানে কর্ম যদিও বহুবচন আছে, কিন্তু ক্রিয়া বহুবচন হবে না, কারণ কর্ম এটা দ্বিতীয়াতে আছে, প্রথমাতে তো নেই। প্রথমাতে যেটা থাকবে সেটাই হচ্ছে ক্রিয়া, এবং প্রথমা হচ্ছে একই রকম বচনে হয়। ঠিক আছে, তাহলে আজকের কোনো প্রশ্ন আছে? আজকে যা যা পড়লাম, কোনো প্রশ্ন আছে কারোর? কিছু প্রশ্ন না থাকলে স্যার। বলুন। ঠিক আছে, তাহলে আমরা শেষ করছি। ওম আপ্যায়ন্তু মমাঙ্গা প্রাণশ্চক্ষুশ্রোত্রমথো বলমিন্দ্রিয়াণি চ সর্বাণি সর্বং ব্রহ্মোপনিষদम् মাহম ব্রহ্ম নিরাকুর্যাম अनिराकरणमस्त्व निराकरणं मे अस्तु।
तदात्मनि निरते य उपनिषत्सु धर्मास्ते मयि सन्तु ते मयि सन्तु। ॐ शान्ति शान्ति शान्तिः। हरिः ॐ तत्सत्। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। ঠিক আছে, সকলকে ধন্যবাদ অনেক। পরের দিন আবার দেখা হবে। সকলকে শুভরাত্রি।